দশম শ্রেণী ইতিহাসে আজকে আমরা আলোচনা করব পঞ্চম চ্যাপ্টার। খুব ভালো এই চ্যাপ্টার। আমার কাছে দুটো বই আছে, দুটো লেখকের দুটো বই। দেখো, দুটো বইয়ে থেকেই আমি তোমাদের ডিটেলস ধারণা দেব। একদম এই চ্যাপ্টারটা নিখুঁত আলোচনা করতে করতে আমরা বেরিয়ে যাব। তার জন্য ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, কিন্তু 4টে পার্ট হবে। স্যার, এই অধ্যায়টা 4টে পার্ট করবেন? হ্যাঁ, কেন করব? 4টে পর্বে এই অধ্যায়টাকে ভাগ করা হয়েছে। অর্থাৎ সুতোটা, একটা বান্ডিল সুতোটা খি তোমাদেরকে আমি ধরিয়ে দেবো। তা খিটা যদি আমরা পেয়ে যাই তাহলে অধ্যায়টা আমরা ডিটেলস পড়তে পারবো। তো 4টে পার্ট আমাদের কি আলোচনা হবে একবার দেখে নিই। হ্যাঁ, দেখো, প্রথম পার্টে আজকে যেটা আমার আলোচনা সেটা হচ্ছে ছাপাখানা সম্পর্কে। চলো, আমি একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র মতোর একটা চিত্র আঁকি। এইটাতে আমরা যদি প্রথম অংশে যাই, এই দিকটা 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই, এটাকে 3 নম্বর দিই, এটাকে 4 নম্বর পার্ট হবে। 4টে পার্টে গিয়ে শেষ হবে। এখান থেকে যদি আমি শুরু করি, অর্থাৎ এখানটাতে শুধু ছাপাখানা সম্পর্কে আলোচনা হবে। এখানটাতে শুধু আমাদের আলোচনা হবে এই জায়গাটাতে কি কি সাল, কত সালে কে কি করেছিল, এই জায়গাটায় আলোচনা হবে বিজ্ঞান চর্চা। এই জায়গাটা আলোচনা হবে কারিগরি শিক্ষা। একটুখানি বলি, আমরা বিজ্ঞান চর্চা বলতে এটা দুটোই কিন্তু বিজ্ঞান, একটা হচ্ছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। অর্থাৎ এই জায়গাটা পড়বো শুধু ইঞ্জিনিয়ার সম্পর্কে, এই জায়গাটা পড়বো শুধু আমাদের সায়েন্স সম্পর্কে, অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল, তারপর আমাদের সিবি রমন ইফেক্ট, এই জায়গাটাতে, তারপর ক্যালটিভেশন অফ সায়েন্স, এই জায়গাটাতে আমরা পড়ব। আর এই জায়গাটায় এসে পড়ব শান্তি, অর্থাৎ রবীন্দ্রনাথের শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠাতা হয়, কবে সেটা জাতীয় শিক্ষা মর্যাদা পায়, শিক্ষা প্রতিষ্ঠানে কে কে ছিল, কতগুলো পদ ছিল, মানে ডিটেলস আলোচনা করব। তাহলে আমাদের 4টে পর্ব সম্পর্কে ভালো শেখা হয়ে যাবে এবং অধ্যায়টা কমপ্লিট হবে। দুটো বই যখন আমার সঙ্গে আছে, আশা করি অনেক তথ্য আমরা পাবো। চলো, আজকে আমরা আলোচনা করি ছাপাখানা সম্পর্কে। ছাপাখানা সম্পর্কে যে আলোচনাটা, সেই আলোচনাটা হচ্ছে যে এই ছাপাখানা মেশিন কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল, কিভাবে সেটা ভারতবর্ষে এলো, ভারতবর্ষে কি আবিষ্কার হয়নি তো আমরা জানি, তারপরে সেটা এসে বাংলায় কিভাবে এলো, অর্থাৎ পশ্চিমবাংলা বলবো না, তখন তো বাংলাদেশটা নেই, বাংলা ছিল। বাংলায় কিভাবে এলো এবং বাংলায় আসার পর সেই ছাপাখানা বাংলা বা শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল, আর ছাপাখানা যখন বাংলায় এলো তার কোন কোন ব্যবসায়ীরা বা কিভাবে ব্যবসায়ীরা এটাকে, ছাপাখানাটাকে ব্যবসার কাজে ব্যবহার করেছিল। চলো, আমাদের সেই আলোচনাটা বললেই আজকে অধ্যায়টা, আজকে ভিডিও পার্টটা শেষ হবে। শুরু করি আমরা। দেখো, আমার কাছে দুটো বই, এই বইটাকে আগে যাই। দেখো, এখানে বিকল্প চিন্তা উদ্যোগ, সত্যি অধ্যায়টায় বিকল্প চিন্তারই বিভিন্ন রকম বিকল্প ভাবনা, শিক্ষার ভাবনা, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ারদের বিভিন্ন রকম কলেজ তৈরি করা, বিভিন্ন ভাবনা, বিকল্প একটা চিন্তা সবসময় কিন্তু মনে রাখবো, ভালো নাম এটা। চলো, আমরা আজকে দেখো এই অধ্যায়টা পড়তে এসে এই জায়গাটা বিকল্প চিন্তা সম্পর্কে একটুখানি ধারণা দিয়েছে। মেন ধারণা যেটা, সেটা হচ্ছে ছাপাখানাকে, ইতিহাসটাকে একটা 3টে পর্বে ভাগ করেছে। 1767 সাল থেকে 1834 সাল পর্যন্ত একটা পর্ব, যেটাকে বলা হয় আদি পর্ব। মধ্য পর্ব হচ্ছে 35 সাল থেকে 1835 সাল, মানে তারপর 1934, 100 বছর প্রায়, এটাকে বলা হচ্ছে মধ্য পর্ব। আর 1935 পর থেকে শুরু হলো আধুনিক পর্ব। কিন্তু দেখো, এখানে ছাপাখানার আদি ইতিহাসটা দেয়নি। এই জায়গাটা আমরা পাবো সুন্দর একটা আলোচনা, যে আলোচনাটা দেখতে এসে আমরা পাচ্ছি যে কোথায় প্রথম ছাপাখানা হয়েছিল, আমরা সেই গল্পটা পড়বো। তোমরা দেখিয়ে দিলাম, আমি ডিটেলসে বুঝিয়ে দিই একটা মানচিত্রে গিয়ে। এই মানচিত্রটা আমরা পাবো 6-এর বইয়ে পেয়ে যাবো, পৃথিবীর মানচিত্র একটা। একটু বড় করে দেখো, দেখো এইখানটা ভারতবর্ষ, এইখানটা বাংলা,
এটা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা আমরা জানি, আমরা এটা নিয়ে পড়াশোনা, এই মহাদেশগুলো এখন পড়াশোনার মধ্যে নেই। প্রথম আবিষ্কৃত হয়েছিল ছাপাখানা চীনে। এশিয়া মহাদেশে ভারতবর্ষের উপরে তো চীন আছে না, চীনে চীনে কি বই ছাপা হয়েছিল সেটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে আলোচনা নেই। বেশ ঠিক আছে, চীন থেকে চলে গেল ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে বিভিন্ন জায়গায় হয়তো ছাপাখানা মেশিন আবিষ্কারে একটা পথ চলছিল, কিন্তু জার্মান শহরে প্রথম বার করে ফেললেন গুটেনবার্গ। ইউরোপ মহাদেশে জার্মান দেশ, শহরটার নাম মেইজ, মেইকা বর্গিত, এখানে দেখে নাও, মেইকা দন্তন্য হসই বর্গিত, দন্তন্য বর্গিত। তো মেইজ শহরে দেখা গেল গুটেনবার্গ ছাপাখানা তৈরি করলো। চীনে কত সালের ঘটনা? 888 না 868 বলবো, তাহলে আমাদের সালটা মনে থাকবে। 868-এ হলো আমাদের চীনে একটা প্রথম ঘটনা পেলাম, যেটা প্রথম আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি চীনের ছাপাখানার প্রথম বই ছাপা হয়েছিল। চীনে ছাপাখানা ছাপা হোক, কিন্তু চীন থেকে ভারতবর্ষে অনেক পরে এসেছে। চলো আমরা সেটাই দেখব। তাহলে চীনে প্রথম বই, এখানে এসে আমাদের শেষ করবো ঘটনাটা। একটা করে পরিষ্কার সালগুলো কিন্তু সুন্দর আলোচনার একটা পথ খুলে দিয়েছে এই জায়গাটা। বেশ, চীন থেকে চলে গেল কোথায়? ইউরোপ মহাদেশ। হ্যাঁ, ইউরোপ মহাদেশে গেল জার্মান দেশে মেইন শহরে গুটেনবার্গ, ভালো করে নামটা দেখবো, জোহান গুটেনবার্গ। তিনি কিন্তু তৈরি করে ফেললেন একটা ছাপাখানার মেশিন, একটা বইও ছাপিয়ে ফেললেন, বাইবেল ধর্মগ্রন্থ। বেশ, চলে এলো। এইখান দেখো, আমাদের জানি এখানটা ইংল্যান্ড, এখানটা পর্তুগাল আছে। আমরা যদি পৃথিবী মানচিত্রে তাকাই, এই পর্তুগাল থেকেও ব্যবসা করতে গেছিল ভারতবর্ষে। আমরা জানি সেই ভাস্কো ডা গামা কালিকট বন্দরে বিশাল পিপিনি ঢুকে পড়েছিল। তারপরে ইংল্যান্ড থেকে এসেছিল, ওরা নাকি ইংরেজ তো শাসন করলো অনেকদিন। আবার ফরাসি থেকেও এসেছিল, কিন্তু ইংরেজরা বেশি দিন ছিল, এটা কিন্তু বেশি দিন ছিল না। বেশ পর্তুগিজদের ঘাঁটি ছিল, ফরাসিদেরও ঘাঁটি ছিল, আবার ইংরেজদেরও ঘাঁটি ছিল। ইংরেজরা বেশি ঘাঁটি করেছিল, এরা একটু কম। আমরা তো সিরাজদৌল্লা গল্পে আমরা দেখি যে ফরাসি দূত দেখেছি, তাহলে নিশ্চয়ই ফরাসিরা এখানে ছিল, ওদের জায়গাগুলো ইংরেজরা দখল নিত। বেশ, চলো আমরা দেখি সেই পর্তুগিজদের হাত ধরে ভারতবর্ষের গোয়ায় পৌঁছালো। স্যার, ভারতবর্ষের গোয়াটা একটু দেখান না। চলো আমরা আর একটা মানচিত্রে যাব, বড় মানচিত্র পেয়ে গিয়েছি ভারতবর্ষ। দেখো, গোয়ায় এসে পৌঁছে গিয়েছিল পর্তুগিজদের হাত ধরে। কি পৌঁছালো? ছাপাখানা মেশিন। এই গোয়া থেকে কিন্তু বোম্বেটা একটু ওপরে হবে, এখানে বোম্বে জায়গাটা নেই। বোম্বে পৌঁছালো কত সালে? না 1556। গোয়ায় কত সালে এলো? এখানে আমরা দেখব, গোয়ায় আমরা দেখিনি। জার্মানি যখন তৈরি হয়েছিল সেটা হয়েছিল 1438। দেখো কতদিন পর, 800 থেকে 900, 100 বছর, 1100 বছর, তার মানে 1400, তার মানে 600 বছর পরে জার্মান শহরে তৈরি হয়েছিল প্রায়। তার পরের বছর দেখো, জার্মান শহর থেকে পরের বছরই, মানে 100 বছর পরই, 1400 তো এটা 1500, 100 বছর পরই চলে এলো গোয়ায়। কাদের হাত ধরে এলো? পর্তুগিজদের হাত ধরে। কিন্তু সেই গল্পটাই এখানটা আগে দেখালাম, তোমাদের লিখেছি। বেশ, পর্তুগিজদের হাত ধরে আসার পরে গোয়ায় প্রথম এলো। তারপরে 100 বছর পর, 74-75, 100 বছর বেশি হবে, বোম্বে এলো। তো বোম্বে এসে গেল। তখন তো ব্রিটিশ শাসন ভারতবর্ষে, তখন কিন্তু বাংলায় আসেনি, তখন বাংলাটা গোটাটা নিয়ে বাংলায় আসেনি। কলকাতায় কিন্তু রাজধানী ছিল ব্রিটিশ সরকারি, তবুও কিন্তু আসেনি। তাহলে এই বোম্বাইয়ের পর অনেকটা বছর, 100 বছর পর আবার, সবই কিন্তু 14, 15, 16, 17, 100 বছর পর কলকাতায় সন্নিকটে হুগলিতে, আমরা হুগলি জানি কোথায় প্রথম মুদ্রণ শিল্প সূচনা হলো। তা কলকাতায় ঢুকে পড়লো, কলকাতা আশেপাশে মানে কলকাতায় এলো। তাহলে দেখলাম 1778 সালে। এই কোটা সব 8 হলে ভালো হতো চীনে, আর এই আমাদের এসে হুগলিতে সব কোটা 7 হলে ভালো হতো। কি হয়ে গেল? একটা 6 হয়ে গেল, আর মাঝেরটা
এটা লাস্টে 8 হয়ে গেল, সালটাকে মনে রাখার জন্য বললাম। আর যদি মনে রাখতে পারো 38 জার্মান, 56 গোয়ায়, জার্মান 38, 56 গোয়ায়, পরের সালটা দিয়ে দেবে। আর 74, 75তে বোম্বাই। বোম্বাইয়ের পর চলে এলো 78তে আমাদের বাংলায়। বাংলায় এসে হুগলিতে একটা ছাপাখানা তৈরি হলো। বেশ, ছাপাখানা তৈরি হওয়ার পর আমাদের 1800 সাল, 78, 79, 80, মানে 22 বছর মধ্যে শ্রীরামপুর, আমরা শ্রীরামপুরের নাম জানি, শ্রীরামপুর কলকাতার কাছাকাছি। তা দেখা যাচ্ছে সেখানে মিশনারিরা উদ্যোগ নিয়েছিল, মিশনারি মানে খ্রিস্টান মিশনারি, তারা উদ্যোগ নিয়েছিল আমরা একটা ছাপাখানা করব। বিভিন্ন শ্রীরামপুরে মিশনারিরাও কিন্তু একটা প্রেস করে ফেলে। সেই প্রেস থেকেই কিন্তু একটা বাংলা পত্রিকা বের হয়েছিল, সমাচার দর্পণ, সেটা 1818 সালে, অনেক পরে। চলো আমরা দেখব বাংলায় এসে প্রথম কি বই ছাপা হয়েছিল। আমরা তো জার্মানে গিয়ে দেখলাম বাইবেল, এইখানটা দেখব বাংলায় 1778 সালে যে হুগলি থেকে যে বইটি ছাপা হয়েছিল তার নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, গ্রামার তো শক্তিশালী বই, এখানে ধর্ম বই ছাপা হয়নি, গ্রামার, একটা গ্রামার বই ছাপা হয়েছিল, বেঙ্গলি গ্রামার, ল্যাঙ্গুয়েজ গ্রামার, যেটা ছিল ন্যাথানিয়েল ব্র্যাসি হলহেড লেখক। তাহলে দেখা গেল যে হলহেডের ব্যাকরণ বলে যেটা আমরা চিনি, সেটা কিন্তু এসেই ছাপা হয়ে গেল বাংলায়। তাহলে আমরা একটা ভালো গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি। সমাচার দর্পণ তো 1818 সালে দেখলাম প্রকাশ হয়েছিল। কোথা থেকে প্রকাশ হয়েছিল? 1800 সালে ওরা কিন্তু প্রেস করেছিল শ্রীরামপুরে খ্রিস্টানের মিশনারিরা, কিন্তু ওরা কিন্তু বাংলা পত্রিকা বার করতে 18 বছর সময় নিয়েছিল। সমাচার দর্পণ প্রথম ক্রেতা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। প্রথম ক্রেতা ছিলেন কিন্তু দ্বারকানাথ ঠাকুর, ওই পেপারটা প্রথম ক্রেতা। তাহলে আমরা অনেক গল্প শুনলাম, ভারতবর্ষে চলে এলো। আর এবার আমরা যাব মানে এই ছাপাখানা ফলে আমাদের কি কি শিক্ষা বিস্তার, ব্যবসায়ী দিক, সেটা নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, তার আগে এই বইটা থেকে একটুখানি আমরা জেনে নিই যে ছাপাখানার বিস্তৃতিটা, মানে শ্রীরামপুরে হলো, হুগলিতে হলো, আর কি কোথাও হয়নি? হ্যাঁ, ব্যাপক হারে হয়ে গেছিল। ভদ্রেশ্বর, তেলেনিপাড়া, চন্দননগর, বালি, বলাগড়, উত্তরপাড়া, বহু জায়গাতে ছাপাখানা হয়েছিল। বর্ধমানে কাটোয়া হয়েছিল, জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন জায়গাতে অনেক ছাপাখানা মেশিন তৈরি হয়েছিল। কলকাতা শহরে কমপক্ষে 50টি ছাপাখানা অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল। কত সালে? 1840 সালে। 1947-এর স্বাধীনতা হয়েছিল প্রায় 107 বছর আগে। তাহলে আমরা দেখলাম সেই সময় একটা ব্যাপক আলোচনা হয়েছিল। এইবার আমাদের এখানটা আলোচনা হচ্ছে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। ছাপাখানা মেশিন আবিষ্কার হলো, তো শিক্ষা বিস্তারের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। বলো যে ছাপাখানা মেশিন না হলে একসঙ্গে এত বই পাবো আমরা সবাই হাতে, তা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে। তাই তোমরা একটা প্রশ্ন হয়তো করতে পারে, যেটা এই বইটাতে ধারণা দিয়েছি, যে স্যার নালন্দা বিশ্ববিদ্যালয় হাজার বছর আগে 10,000 ছাত্র পড়াশোনা করত, তখন ছাপাখানা মেশিন কোথায় ছিল? তারা কি পড়াশোনা করতো না? হ্যাঁ, সেখানে তখন লেখার জন্য, পড়ার জন্যে যে মানে পুঁথির প্রচলন ছিল। পুঁথি আমরা জানি বিভিন্ন জায়গাতেও লেখা হতো, তালপাতাতেও লেখা হতো, কাগজ, বিভিন্ন পাতার উপর লেখা, পুঁথিটা লেখার প্রয়োজন, পুঁথির প্রচলন ছিল। সেটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাবো কেন? আমরা যদি কিছুদিন আগে তাকাই, অর্থাৎ দেখো মানে যখন ইংরেজ শাসন ছিল তখন ভারতবর্ষের সনাতন পদ্ধতিতে লেখাপড়া করতে হতো, আর সেখানেও তো পুঁথি বা টোল ব্যবস্থা ছিল। প্রশ্ন কিন্তু ভালো একটা, টোল ব্যবস্থাটা কি, কোথায়, কোন পদ্ধতি ছিল, কখন ছিল, সেখানে তো পুঁথির প্রয়োজন ছিল। তাহলে পুঁথি দিয়ে তখন পড়াশোনা করতে হতো। এবার শুধু লিখে তো আর মানে তেমন শিক্ষা ব্যবস্থা করা যায় না। এইবার যখন ছাপাখানা মেশিন আবিষ্কার হলো,
বিভিন্ন পাঠ্যপুস্তকের চাহিদা বাড়তে লাগলো লেখাপড়ার জন্যে। তখন সেই চাহিদা মেটাতে কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817, খুব ইম্পর্টেন্ট, 1817 মনে রাখবে, 1817 এই সালে কিন্তু আমাদের তৈরি মানে উদ্যোগ নিয়েছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। একটুখানি তোমরা যেন উল্টো পাল্টা করে ফেলো না, কি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আর ক্যালকাটা স্কুল বুক দুটো কিন্তু একটু আলাদা আছে। তাহলে সোসাইটি এরা এক একটা সংস্থা, এরা তখন দায়িত্ব নিয়েছিল যে আমরা বা এই বইগুলো যোগান দিতে পারবো। তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক মানে একটা অগ্রগতি, সকলের কাছে বিভিন্ন ধরনের বই সেটা পৌঁছে দেওয়া যাবে সম্ভব হলো। তাহলে ছাপাখানার সঙ্গে এই গল্পগুলো একটু লিখে দিয়ে, যে কি গল্প, টোল ব্যবস্থা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা, তারপর এই স্কুল বুক সোসাইটি, এছাড়া আরও কিছু আছে মনে রাখতে পারলে ভালো, ক্যালকাটা ক্রিশ্চান অ্যাক্ট অ্যান্ড বুক সোসাইটি, সোসাইটি এগুলো যারা দায়িত্ব নিয়েছিল সংস্থা, এইখানটা আবার লিখে নেবে। আমি আলোচনার মধ্যে তেমন যাচ্ছি না, আমরা ওই বইটা দেখব যে শিক্ষা বিস্তারে কী সম্পর্ক দিয়েছে। দেখো এইখানটাতে আর একটু ভালো দিয়েছে, তোমরা দুটো বইকে কম্পেয়ার করে লিখে নিতে পারবে। মুদ্রণ যন্ত্র আবিষ্কার সঙ্গে সঙ্গে পোশাক ঘটতে থাকে, শিক্ষার পোশাক ঘটতে থাকে, যে বই ছাপার মধ্যে দিয়ে যা হাতের লেখা পাণ্ডুলিপির মুদ্রণ সম্ভব ছিল না মাধ্যমে। বঙ্গদর্শন মানে মাসিক পত্রিকা প্রকাশ হয়েছিল 1872 সালে, আমরা জানি। বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয়েছিল, ঐতিহাসিক সাময়িক পত্র রূপে এটা কিছু স্বীকৃত। শ্রীরামপুর মিশন প্রেস হতে 1800 সালে বাংলা বাইবেল, ধর্মগ্রন্থ বাইবেল প্রকাশিত হয়েছিল। তারপর দেখো বর্ণ পরিচয় 1855 সালে বিদ্যাসাগরের লেখা, বিভিন্ন লেখকের বইগুলো পেয়ে যাব। এখানটা আলাদা রকমভাবে ভালোভাবেই দিয়েছে, একটু এগুলো দিতে পারবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে 1850 সালে শিশু শিক্ষা, কে কী লিখেছিল সেটাকে আগে মনে রাখবে, সালটা যদি এতটা মনে না থাকে। তারপরে বটতলায় বেসাতি নামে নতুন এক বাংলা প্রকাশন ধারা চলছিল, একে বটতলা সাহিত্য বলা হয়। এই ধারায় বিখ্যাত প্রকাশক হলেন বিশ্বম্বর দেব, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো এখানে লেখা আছে কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, এটা কিন্তু কার লেখা, অনন্দমঙ্গল কার লেখা, ভারতচন্দ্রের। তারপরে এই বিভিন্ন রকম ছাপাখানার মধ্যে আলালে ঘরে দুলাল, এই জায়গাটা পড়ে নিতেও পারো। তাহলে আমরা বুঝলাম। দেখো এখানে ব্যাকরণ, অভিধান, শিক্ষার সাথে প্রথম দিকে আইন, অভিধান, ব্যাকরণ, শব্দকোষ, তারপরে ধর্মগ্রন্থ, শিক্ষা গ্রন্থ, শিশু সাহিত্য, গল্প, উপন্যাস, পঞ্জিকা, নাটকের গ্রন্থ, এইগুলো ছাপা হয়। ছাপা বই সর্বদাই শিক্ষা ও জ্ঞান চর্চার মাধ্যমে বড় মাধ্যম। তাহলে আমরা দেখতে পেলাম যে পাণ্ডুলিপির আর দরকার নেই, ছাপাখানার মধ্যে দিয়ে অনেক অনেক বই প্রকাশিত হতে লাগবে। তা শিক্ষা জগতে একটা বিপ্লব কিন্তু ছাপাখানা এনেছিল, তাই ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের একটা সম্পর্ক রয়ে গেছে। এবার আমাদের লাস্ট আলোচনা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ দিয়ে আমাদের এই হাফ টোন ব্লক পদ্ধতি আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গল্পটা বলে আমরা বিদায় নেব। বাংলায় যখন ছাপাখানাটা এসে গিয়েছিল, তো ব্যবসায়িক উদ্যোগ বলতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম স্মরণ করতে হবে, কারণ তিনি বাংলা মুদ্রণ প্রকাশক পুস্তক ব্যবসায়ীদের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। বেশ ঠিক আছে, তারপরে যাব সংস্কৃত প্রেস আর্মসহাট স্ট্রিটে। তারপর আমরা যাব বিদ্যাসাগর শুধু প্রেসের সম্পূর্ণ মালিক হয়েছিলেন। তারপর আমরা এই জায়গাটা যেহেতু বাংলার বই ব্যবসায় প্রথম প্রদর্শক বলা হয়, মানে বিদ্যাসাগর অনেক হেল্প করেছিলেন। তারপরে কলকাতা পুস্তকালয় ছাপাখানা উদ্যোগ নিয়েছিল। কিন্তু আমরা এবার ফিরে যাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউ রায় অ্যান্ড সন। দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু এই বাংলার এই মুদ্রণ যন্ত্রের একটা বিশাল মানে ছাপাখানা ব্যবসায়ীরা তো বিভিন্ন মেশিন কিনেছে, ছাপাতে লিখে নিজস্ব নাম দিয়ে বিদ্যাসাগর করেছে, তারপর বিভিন্ন জন করেছে দেখলাম। কিন্তু মুদ্রণ শিল্পটাকে উন্নত করবে কে, এটাই কিন্তু এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাবনা। কীরকম উন্নতি? হ্যাঁ, আমরা একটা দেখেছিলাম আগেকার কাঠের ব্লক থাকতো, অ আ ক খ গুলো উল্টো করে লেখা থাকতো, দিয়ে সেটাকে আমরা যখন এখন স্ট্যাম্প দেখি উল্টো করে লেখা থাকে, সেরকম ছাপাটা হতো মেশিনে অটোমেটিক
আঘাত দিয়ে ছাপিয়ে নিত। তাহলে এই একটা ছবি ছাপাতে হবে, তাহলে সেটা তো কখনো মতো লেখা যাবে না, সেটাকে বলা হতো কিন্তু ফটোগ্রাফ। অর্থাৎ ফটোগ্রাফকে যখন বইপত্রে ছাপার মতো ব্লক তৈরি করতে হবে, সেটাকে বলা হতো হাফ টোন ব্লক পদ্ধতি। এটা কিভাবে শিখবে, তার জন্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার ছেলে সুকুমার রায়কে লন্ডন পাঠিয়েছিল, বিভিন্নভাবে ভালো করে সেটাকে শিখে এসেছিল। সেখান থেকে ভালো কম পয়সায় ভালো কালি কেনার ব্যবস্থা, কোন কালি দিলে ভালো হবে, কালারিং ফটো কিভাবে হবে, এর জন্য উন্নতির মূলে কিন্তু আমাদের এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখিনি জন্ম কোথায়, জন্ম হচ্ছে বাংলাদেশে কিশোরগঞ্জে মলুয়াতে। চলো আমরা দেখিনি ছোটবেলায় কি ডাক নাম ছিল, উপেন্দ্র কিশোর আদি নাম ছিল কামাদা রঞ্জন রায়। তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম। ওনার সন্তানের নাম ছিল কিন্তু সুকুমার রায়। আবার দেখো সুকুমার রায় পিতা অস্কার জয়ী পরিচালক ছিলেন সত্যজিৎ রায় ঠাকুরদা। তাহলে আমরা দেখলাম যে এখানে অনেক কিছু মানে ঘটনা রয়েছে নাকি। চলো আমরা আর একটু ঘটনা দেখব। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যখন প্রেস করেছিল তখন কিন্তু দুটো ভালো ভালো ছাপাখানা ছিল। এক নাম ছিল থ্যাকার, দুই নাম ছিল পিঙ্ক অ্যান্ড কোম্পানি। উপেন্দ্র কিশোর মানে ছাপাখানা কাজ করার জন্য লন্ডনে পেনরোজ কোম্পানি থেকে মূল্যবান বইপত্র পড়াশোনা করলেন যে আরও কী করে উন্নত করব ছাপাখানাটা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেন লক্ষ্যই ছিল ছাপাখানাটাকে কী করে উন্নত করা যাবে, আরও আরও আরও। সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে বাংলার পথিকৃত হিসাবে, এটা ভারতবর্ষ এই এশিয়া মহাদেশের মধ্যে উনি নাম পেয়ে গিয়েছিলেন মানে এই হাফ টোন ব্লক পদ্ধতিতে। চলো তাহলে চেষ্টা ছিল তার প্রসেস ক্যামেরা, মৌলিক গবেষণার ক্ষেত্রে নেগেটিভকে উৎকৃষ্ট করার জন্য বহু কিছু ছাপা দেওয়া, এই চেষ্টা করেছে। পরিশেষ শিল্প তৈরি করেছিলেন মানে যার উদ্যোগী হয়েছিল এশিয়া মহাদেশের মধ্যে। তিনি কিন্তু একটা মেশিন উন্নতি, জার্মানি গুটেনবার্গ তৈরি করেছিল, লন্ডনে তো ছিল কিন্তু লন্ডন তো ইউরোপ মহাদেশে না, এশিয়া মহাদেশে কিন্তু মানে একটা পরিবর্তন এনেছিলেন। যন্ত্রগুলোর নাম দেখো, স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডুও টাইপ, স্পিন প্রসেস, খুব সুন্দর আলোচনা এই বইটা করেছে। ডায়াফ্রম যন্ত্র, কিন্তু এই বইটাতে আমাদের কিন্তু অতটা আলোচনা করেনি। এই বইটাতে একটা নতুন জিনিস দিয়েছে যেটা এই বইটাই নেই, যেটা আমাদের প্রশ্নে হয়। দেখো এখানে প্রশ্নটা আছে, একটু ভালো করে পড়ো। উপেন্দ্র কিশোর তার বাসভবন গড়পাড়ে কিন্তু তিনি এটাকে এই ছাপাখানাটা প্রতিষ্ঠা করেছিলেন। দেখো দা ইউ.এন. রায় অ্যান্ড সন, কত সালটা 1900, এখানে দেখছি আমরা 1895 সাল প্রথমে করেছিলেন। 95, হ্যাঁ এখানে দিয়েছে 1913 সালে একটা কিন্তু প্রতিষ্ঠা আগেই হয়েছিল, সেটার নাম ছিল আগে ইউ.এন. রায় অ্যান্ড সন, পরে নাম হলো, আগে নাম ছিল ইউ.এন. রায় অ্যান্ড কোম্পানি পরে নাম হয়েছিল কিন্তু সন। 13 বছর আগে ছিল কোম্পানি আর পরে নাম হলো সন। তাহলে সনটা আমাদের কবে হয়েছিল আমরা দেখতে পেলাম 95 সালে, 1895 সালে, মনে রাখবে। 1895 সালে কিন্তু আমাদের সুকুমার রায় এটা সন নাম দিয়েছিলেন। তাহলে আমাদের একবার এই জায়গাটায় যাওয়ার পর, না এই জায়গাটাও দেখিনি, শ্রীরামপুরে হলো, তারপর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 13 খ্রিস্টাব্দে করেছিলেন সন নাম দিয়ে। তারপরে দেখলাম ইউ.এন. রায় অ্যান্ড সন, কিন্তু এখানটা দেখো ইউ.এন. রায় 95 খ্রিস্টাব্দে। এটা কিন্তু আমার মনে হচ্ছে লেখকরা কি করেছে ঠিক বুঝতে পারলাম না, দুটো বইকে আমি দেখাবার চেষ্টা করলাম। আমার যেটা মনে হচ্ছে 13 বছর আগে এটা কোম্পানিটাই হবে, কারণ দেখো এইখানে দিয়েছে পরিষ্কার, দেখো দ্য ইউ.এন. রায় অ্যান্ড সন, এখানেও দেখো ইউ.এন. রায় অ্যান্ড সন, আর কোম্পানিটা তাহলে আরও বছর আগে ছিল, পরেও ছেলের নামটা যোগ করেছিল। তাহলে ঠিক আছে, বুঝতে পারছো 1913। তাই এবার 1913 সালে কিন্তু এই সন দিয়েছিল, আর এটা কিন্তু 1895 আছে, আর মনে হয় এটা কোম্পানি হবে। স্যারের সঙ্গে আলোচনা করে নেবে এটা কি বলতে চাইছে। দুটো প্রশ্ন তো সাল এক হয় না। তাহলে আমি আজকের মতো বিদায় নিই, অনেকটা তোমার ধারণা দিলাম। 60 স্ক্রিন ডিগ্রিও দেখতে পাচ্ছি রঙিন ছাপাতে, মানে বইয়ের ভেতরে রঙিন ছবি ছাপাতে এটা পদ্ধতি আলোচনা করতেন। খুব সুন্দর একটা আলোচনা রয়েছে দুটো বই।
আমি লেখককেও অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক